শ্রদ্ধেয় চিকিৎসক বৃন্দ, শুভানুধ্যায়ী বৃন্দ, দূরে নিকটে যারা আছেন এই প্রোগ্রাম দেখতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আমাদের এই যে বিষয় নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি, অবশ্যই এই বিষয়টা একটা জটিল বিষয়। আমরা কি মায়াজমের উপরে ডিপেন্ডেন্ট? নো, নেভার। আমরা কি কম্পিউটারের উপরে ডিপেন্ডেন্ট? নো, নেভার। আমরা কি রেপার্টরির উপরে ডিপেন্ডেন্ট? নো, নেভার। আমরা ডিপেন্ডেন্ট ওষুধ নির্বাচনের ক্ষেত্রে টোটালিটি অফ সিমটমস এর উপর। ওষুধ নির্বাচনের একটি মাধ্যম হলো মায়াজম, বাট মায়াজম বেসড আমরা কোনো ওষুধ নির্বাচন করব না। মায়াজমটা একটা ওষুধ নির্বাচনের হেল্পিং হ্যান্ড। তাই আমাদের 3 প্রকারের মায়াজম আপনারা জানেন, তার সাথে যুক্ত হয়েছে টিউবারকুলার মায়াজম, তার মানে মিক্সড মায়াজম। আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমরা প্রাধান্য দেব সাইকোটিক মায়াজম। আর সাইকোটিক মায়াজমের সাথে সিফিলিটিক মায়াজম যখন সম্পৃক্ত হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে সাইকোসিফিলিটিক টিউবারকুলার মায়াজম। একটা রোগীর যখনই আমরা আজকের আলোচনায় যখন আমরা বলবো টিউবারকুলার মায়াজম, তখন অবশ্যই আমরা চিন্তা করব সাইকোটিকের প্রভাব এই রোগীর ক্ষেত্রে 70%, আর সিফিলিটিকের প্রভাব 30%। এগুলি ধারণাকৃত। এখন আমরা গত পর্বে আমরা আলোচনা করেছি, আমার আলোচনায় ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাকে ফোনের মাধ্যমে জানাবেন, অথবা আমার ভুল ধরিয়ে দিবেন। আমি আপনাদের শিক্ষক বলে যে ভুল করব না তা নয়, মানুষ মাত্রই ভুল হবে। হোমিওপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন যেদিন থেকে আরম্ভ করেছি সেদিন থেকে আমৃত্যু পর্যন্ত ভুল করবই। যদি ভুল না করতাম তাহলে তো সব রুগী আমি ভালো করে ফেলতাম। তো সুতরাং আজকে আপনারা ভালো করে জানেন সাইকোসিস, সাইকোটিক মায়াজম কিভাবে সৃষ্টি। আমরা গত ক্লাসে পরিষ্কার বলেছি যে যে কোনো কারণে আমার দেহের মধ্যে, মানুষের দেহের মধ্যে যখনই গনোরিয়ার বিষ ভাস্প অবস্থান করবে, গনোরিয়া ঢুকবে, গনোরিয়া অর্জিত, অ্যাকওয়ার্ড অর্জিত, অথবা আপনার মাধ্যমে অথবা বংশানুক্রমিক ভাবে যখনই আপনার ভিতরে আসবে, তখনই যেই রোগজ লক্ষণগুলি সৃষ্টি হবে অথবা যেই রোগ সৃষ্টি হবে, সেই রোগগুলির থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের ঔষধ। তাই সাইকোটিক মায়াজমের উপরে ডিপেন্ডেন্ট অনেকগুলি ঔষধ আছে। সাইকোটিক মায়াজম রিলেটেড অনেকগুলি ঔষধ আছে। আমরা জানি আমার শরীরের মধ্যে সাইকোটিক মানে আপনারা জানেন বর্ধন, আমার অর্গানিক বর্ধন, হাইপারট্রফি বর্ধন যদি হয় তখন এটাকে বুঝতে হবে রিলেটেড উইথ সাইকোটিক।
আমার গ্ল্যান্ডগুলি যদি বড় হয় তাহলে বুঝতে হবে এটা সাইকোটিকের সাথে রিলেটেড। আর যদি আমার এক্সট্রা কোনো অর্গান দেহের মধ্যে সৃষ্টি হয়, যেমন সিস্ট, টিউমার, ওয়ার্ডস, কর্ন, XYZ যেগুলি সৃষ্টি হবে, দিজ আর অল রিলেটেড উইথ সাইকোটিক। এরপরে এগুলা যখন মেটাস্টেসিস হয়ে এখন এগুলা যখন চরম পর্যায়ে গিয়ে একটা আলসারেশনের পর্যায়ে চলে যাবে, তখন সেইখানের মধ্যে সাইকোসিফিলিস সৃষ্টি হয়ে যাবে। সাইকোটিক মায়াজম আলটিমেটলি এটা রিলেটেড উইথ সিফিলিটি, সিফিলিটিসের সাথে যুক্ত হইয়া সাইকোসিফিলিটিক অবস্থানে চলে যাবে। এটার ক্যান্সার রোগীর ক্ষেত্রে এরকম পর্যায়ে চলে যাবে। আজকে আমি আপনাদেরকে গত ক্লাসে সাইকোটিক রিলেটেড অনেকগুলি ওষুধের কথা বলেছি, নাম দিয়েছি, এর বাহিরেও আরো ওষুধ আছে। আজকে আমরা ধারাবাহিকভাবে শুরু করেছি, হয়তো কয়েকটা ক্লাস লাগবে। আজকে আমরা এইবার আসেন আমরা ওষুধ নিয়ে আলোচনা করব এবং ওষুধ ভিত্তিক, রোগ ভিত্তিক এই আলোচনা আমরা করে একটা কনফার্ম ওষুধের মধ্যে চলে আসব। তবে গত ক্লাসে যেরকম আপনাদেরকে আমি থুজা বলে দিয়েছি আলোচনা, আজকে এই সুযোগ আর নাই। আজকে ওষুধের নাম বলবেন আপনারা, আমি বলবো সিমটমস। আমি একসাথে 10-12 জন রোগী আপনাদের সামনে উপস্থাপন করব আজকে। এখন আপনারা ওষুধ নির্বাচন করবেন। এখন আসেন, প্রথম যে রোগীটা, এই রোগীটা রোগজ লক্ষণ সবকিছু কেস টেকিং করে আমি বুঝছি এটা টিউবারকুলার মায়াজম এবং সাইকোসিফিলিটিক মায়াজম এর সাথে সম্পৃক্ত। তবে সাইকোসিসের ভাগ অনেক বেশি, এখনো সিফিলিটিকের পর্যায়ে যায় নাই। যায় ভাব। সাপোজ রুগী আপনার কাছে আসলো, এই রুগী, যেই রুগীকে কেন্দ্র করে ওষুধ নির্বাচন করব, আপনি রুগীর দিকে তাকায়া দেখেন, রুগীর বয়স 25-30 বছর বয়স, বাট রুগীর কোন রোগ চিত্র তার দেহের মধ্যে নাই। সে অত্যন্ত সুঠাম দেহি, রোগ বালাই বলতে কিচ্ছু নাই। তাদের কাছে কেন আসলো? নিশ্চয়ই কিছু ঘটনা আছে, কিন্তু আপনি ডাক্তার, আপনি দেখলেন তার কোনো রোগজ কষ্ট নাই, আউটলুকিং ইজ ফাইন, তার মধ্যে নো এনিমিক ডায়াথেসিস, নো উইকনেস, কিচ্ছু নাই। আপনি এইবার আপনি তাকে বলেন, বাবা তুমি কেন আসলা? রোগীটা মেলও হইতে পারে, ফিমেলও হইতে পারে। এখন এই রোগীটি বলতেছে, স্যার আমি যতই আমাকে আপনি সুঠাম দেহি বলেন না কেন, স্যার আমার ভিতরে একটা দুরারোগ্য রোগ, একটা বাজে রোগ আমার দেহের ভিতরে বাসা বেঁধেছে। আপনি রুগী এইভাবে বলবে না, আপনি রুগীর সাথে কথা বলে বুঝছেন তার দেহে এইরকম একটা দুরারোগ্য রোগ বাসা বেঁধেছে। দুরারোগ্য রোগটা কি? স্যার আমার এই রোগটা অজ্ঞাত সারে, আমি জানি না, আমার জানার বাইরে কখন যে আমার ভিতরে
এই রোগটা ঢুকেছে স্যার, আমি বুঝে উঠতে পারি নাই। আরে বাবা, রোগটা কি একটু বলো, তোমার মধ্যে যে রোগটা প্রকাশ পাইছে, কি রোগ? স্যার, রোগটা কিন্তু ধীরে ধীরে প্রকাশ পেয়েছে। এ স্যার, এইটা এই 1 মাস 2 মাসের মধ্যে প্রকাশ পায় নাই স্যার, আস্তে আস্তে এখন বুঝছি প্রকাশ পেয়েছে। হয়তোবা স্যার আমার বয়স যখন 15 বছর, তখন থেকে প্রকাশ পেয়েছে। আরে বাবা, রোগটা কি? আপনি হাসতে হাসতে তার কাছ থেকে লক্ষণগুলি আদায় করবেন। রোগটা কি তো বলেন। তখন রোগী বলবে, কি বলবো স্যার, অত্যন্ত লজ্জাস্কর বিষয় আমার, আমি খুবই লজ্জিত স্যার আপনার সামনে যে বলবো। স্যার, একদিকে লজ্জিত, আরেকদিকে স্যার অত্যন্ত বিরক্তকর। এটা স্যার কারোর সাথে শেয়ার করতে পারি না, একমাত্র বন্ধু বান্ধব, নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারি, এই ছাড়া পারি না। আচ্ছা, কিন্তু এটা অত্যন্ত ধীর গতি সম্পন্ন দুষ্ট প্রকৃতির। আচ্ছা, দুষ্ট প্রকৃতির কি? ও স্যার, এটা আমার মাথা আর মন দুইটাই খেয়ে ফেলেছে, দুইটাই নষ্ট করে ফেলেছে। তাহলে কি? স্যার, মাথার যে নার্ভ গুলি আছে, আমি এটা বুঝছি, আমি নিজে, আমি ডাক্তার, বুঝছি। সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে এটা ক্ষতবিক্ষত করে ফেলেছে। করে ওই নার্ভাস সিস্টেমের কারণে আমি মানুষকে মানুষরূপী জানোয়ারে সৃষ্টি করে ফেলেছে। মানুষরূপী পশুতে আমাকে নিক্ষিপ্ত করে ফেলেছে। কি? স্যার, মানুষের স্বাভাবিক একটা যৌন চাহিদা আছে, কিন্তু স্যার আমার এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বিগত 15 বছর থেকে এই পর্যন্ত আমাকে মানুষরূপী একটা জানোয়ারে সৃষ্টি করে ফেলেছে। সেটা কি? স্যার, যৌন ক্ষুধা। আমার যৌন চাহিদা এত বেশি, এত বিরক্তকর, সার্বক্ষণিক স্যার আমার স্ত্রীর সাথে আমাকে এই মেলামেশায় করতে হয়, থাকতে হয়। আমি রাত্রে দিনে 5-6 বার আমার স্ত্রীর সাথে মেলামেশায় লিপ্ত। মানুষের স্বাভাবিক চাহিদা থেকে আমার চাহিদা অনেক বেশি। ওই চাহিদায় স্যার আমরা জানি শারীরিক দুর্বলতা, কিন্তু স্যার আমি যে 4-5 বার মেলামেশা করি, এই মেলামেশা আমার কোনো দুর্বলতা নাই, আমার কোনো কষ্ট নাই, বরং আমার আগ্রহ প্রচুর। আমার কোনো অর্গানিক দুর্বলতাও নাই, শারীরিক মানসিক দুর্বলতাও নাই, বরং স্যার বারে বারে আমাকে সঙ্গী পাল্টাতে হয়। এইটুকুর পরে আপনি প্রশ্ন করলেন, আচ্ছা বাবা, তোমার যখন 15 বছর বয়স, তুমি বললা তখন থেকে আস্তে 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 তুমি মানুষ রূপী জানোয়ারে পশুতে পরিণত হইলা কিভাবে? তখন সে বলবে যে স্যার, সে তো আর বুঝবে না, সে সাইকোসিসের দোষে দুষ্ট, আপনি বুঝে নিবেন। কি? এই 15-16 বছর বয়সে অবৈধ যৌন মেলামেশা, প্রচুর যৌন মেলামেশা, এই যৌন মেলামেশার কারণে তার ভিতরে কয়েকবার গনেরিয়া হয়েছে। আপনি কি বুঝছেন? সে তো গনেরিয়া, সে রিপোর্ট নিয়ে আসছে, তার কয়েকবার গনেরিয়া হইয়া ডাক্তারের কাছে গেছে, গনেরিয়ার অ্যান্টিবায়োটিক খেয়েছে, ট্রিটমেন্ট করেছে, কিন্তু আপৎকালীন ভালো হয়েছে, কিন্তু ভিতরে তার অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত হয়ে গিয়েছে গনেরিয়া। যে গনেরিয়া
গিয়ে তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে, তার মাথা এবং মনকে বিকৃত রূপ, আজকের যে কথাগুলি বললাম এই বিকৃত রূপে রূপ ধারণ করেছে। জানেন স্যার, আমার অবস্থাটা এরকম, লজ্জার কথা বলবো কি, আমার বয়স 25-26, স্যার আমার কোনো কাজকর্ম নাই, কাজকর্ম শুধু একটাই, স্কুল গোয়িং ছেলে মেয়েরা যখন রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় আর আসার সময় আমি তাকাই থাকি। আর আমি তার যেহেতু বিকৃত মানসিকতা, সেহেতু আমি তার যৌন চাহিদা, আমার যৌন চাহিদা এবং অঙ্গ প্রত্যঙ্গ আমি প্রদর্শন করি এবং আকার ইঙ্গিতে সেগুলা অঙ্গভঙ্গি আমি প্রদর্শন করি। আর কি করেন স্যার, আমি মানুষরূপী যেহেতু জানোয়ার, আমার থেকে স্যার গরু, ছাগল, ভেড়া, কুকুরও রেহাই পায় না। তাহলে এই হলো তার চরিত্র। রোগীটা এইবার আপনি কি করলেন, আপনি কনফার্ম হয়ে গেলেন যে গনেরিয়া তাকে কি করলো, তার ভিতরে বিষ ভাস্প ঢুকে মেল ট্রিটমেন্টে অথবা বিসদৃশ্য চিকিৎসায় তার মাথাকে, তার মনকে কলুষিত করে ফেলেছে। এই বুদ্ধি আপনাকে, বুদ্ধির সাথে আপনাকে অবস্থান করে আপনি বের করলেন, বের করে আপনি কনফার্ম যে ইট ইজ কজেশন কি, সাপ্রেশন অফ গনেরিয়া। এবার আসেন রুগী নাম্বার 1, এটা বললাম। এইবার আসেন, এখনো আমার কথা শেষ হয় নাই। রুগী নাম্বার 2, যা বলেছি এতক্ষণ 2 নম্বর রুগীর ক্ষেত্রেও কম বেশি এই লক্ষণগুলি আছে। তার সাথে 2 নম্বর রুগী বলতেছে, স্যার আমার জ্বর, প্রকৃতিগত জ্বর, আমার প্রায় স্যার আমার শরীরে জ্বর থাকে এবং আমার জ্বর ধীরে ধীরে এবং অতিরিক্ত হয় না, সব সপ্তাহে মাসে মাসে আমার জ্বর আসে, বছরে বছরে বছর ভিত্তিক আমার জ্বর আসে, একটা নির্দিষ্ট সময়ে জ্বর আসে, বিশেষ করে রাত্রিকালীন জ্বর। স্যার এই যে রাত্রিকালীন জ্বর, এটা আমি 5-7 বছর ভোগ করতেছি স্যার। কিছু অ্যান্টিবায়োটিক, কিছু ওষুধ খাই আর ভালো হয়ে যায়, কিন্তু কজেশন ওই যে 1 নম্বরে আমি যা বলেছি, যা কথা বলেছি সব 1 নম্বর। এইবার আসেন রুগী নাম্বার 3। এই রুগী নাম্বার 3 বলতেছে, স্যার এই যে এতক্ষণ পর্যন্ত 1 নম্বর রুগীর যা লক্ষণের কথা বলেছেন, এগুলা কম বেশি আমার আছে। তার সাথে স্যার আমার যুক্ত হয়েছে অল্প বয়স হইতে আমার মাথায় টাক পড়ে গেছে, বিভিন্ন জায়গায় জায়গায় চুল পড়ে যাচ্ছে, মাথায় টাক, মাথার মাঝে মাঝে টাক, টাক পড়ে যাচ্ছে। এই গেল আরেকটা রুগী। এইবার আসেন 4 নম্বর রুগী। 4 নম্বর রুগী আপনাকে বলল আগের লক্ষণগুলি আছে, কম বেশি আছে, কিন্তু স্যার আমার হাত পা ঘামে, প্রচুর ঘাম, দুর্গন্ধযুক্ত ঘাম, পায়ের তলায় জ্বালা পোড়া, প্রচুর ঘাম, আঙ্গুলের ফাঁকে ফাঁকে স্যার ক্ষতের সৃষ্টি, ক্ষতকর দুর্গন্ধযুক্ত হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুলের ক্ষত, এইগুলি আপনাকে 4 নম্বর রুগী বলল। 5 নম্বর রুগী, আগের লক্ষণগুলি তো আছেই, প্রথম যা বলেছি, কজেশন ইজ দ্যাট, সাপ্রেশন অফ গনেরিয়া। 5 নম্বর রুগী বলল চক্ষু, কর্ণ, নাসিকা স্যার আমার চোখ, কান, নাক এই ক্ষতকর, এগুলি আমার কান পচা,
নাক পচা, দুর্গন্ধযুক্ত স্রাব, কানের নাকের তরুণাস্থি, এই যে নরম কুড়কুড়ে হাড়, এগুলা পচা দুর্গন্ধ, প্রাইসার দুর্গন্ধযুক্ত। এইবার আসেন 6 নম্বর রোগী। 6 নম্বর রোগী বলল যে আগের কষ্ট তো যা বলছেন স্যার এতক্ষণ এগুলি আছে, তার সাথে স্যার আমার ডুমুর আকৃতি আছিল, আমার আছিল, আমার সর্বশরীরে আছিল ডুমুর আকৃতি এবং খুব শক্ত আছিল, অনেক আছিল আছে কঠিন প্রাপ্ত এবং ড্রাই ওয়ার্ডস গুলি এবং মামড়ি যুক্ত। এবার আসেন 7 নম্বর। 7 নম্বর রুগী বলতেছে স্যার আমার কষ্ট হাড়ে, বোন অস্থি ক্ষয়, আমার ডাক্তাররা বলেছে অস্থি রোগ, দীর্ঘ অস্থি রোগ, আমার হাড় পচে যাচ্ছে নাকি স্যার, আমার কর্ণ পচা, অস্থি পচা, এই পচা রোগ আমার। এগুলো হলো 7 নম্বর রোগী বলল, আগের লক্ষণের সাথে মিলাইয়া সে বলল। 8 নম্বর রোগী বলল স্যার দীর্ঘদিন যাবত আমি আমার পায়খানার রাস্তায় কষ্টে ভুগতেছি। কি কষ্ট? ডাক্তার বলে স্যার আমার পায়খানার রাস্তা দিয়ে অনর্গল রক্ত যায়, পুজ যায়, ডাক্তার বলেছে পেটচুলা। তাহলে এই পেটচুলা, নালী ক্ষত, এগুলি আমার পায়খানার রাস্তায় আছে। এইবার 9 নম্বর রোগী। 9 নম্বর রোগী বলল মেরুদণ্ড ব্যথা, অস্থি ব্যথা, পক্ষাঘাত, হাঁটতে পারি না ইত্যাদি সমস্যাগুলিও আপনাকে 9 নম্বর রোগী বলল। এইবার 10 নম্বর রোগী। একই প্রলাপসিস অব দি রেকটাম, আমার রেকটামটা বেরিয়ে আসে যখন আমি পায়খানা করতে যাই স্যার জানেন, তখন আপনার প্রশ্নের উপরে ভিত্তি করে সে বলবে স্যার রেকটামে কিন্তু আমি আমার ইচ্ছা করে ঠান্ডা পানিতেই আমি যখন সূচু করি তখন আমার আরাম লাগে, ঠান্ডায় আরাম। এইবার 11 নম্বর রোগী। ফোঁড়া, কার্বঙ্কেল, আঙ্গুল হাড়া, যা কিছু আছে সব কিছু ইত্যাদি, এগুলি আমার নিত্য স্যার হতে থাকে। এইবার আসেন স্যার শীতকালে আমি 2 বার ঠান্ডা পানি দিয়ে গোসল করি, আর গরমকালে তো স্যার গোসলের কোনো অন্ত নাই, 3 বার 4 বার আমি গোসল করি, আমার কোনো ক্লান্তি নাই। দেখতে মনে হবে স্যার আমার 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 কোনো রোগ নাই, আমি কিন্তু প্রচুর খেতে পারি, সকল খাবারে অভ্যস্ত, আমার ভিতরে কোনো স্নেহ ভালোবাসা নেই। কিন্তু যতগুলি রোগী আপনাদের সামনে আমি প্রেজেন্ট করলাম, প্রথমেই আমি যা লক্ষণ দিলাম, এই লক্ষণের সাথে 2 থেকে 11 পর্যন্ত এই রোগীগুলির আদার্স অ্যাক্সেসরি লক্ষণ দিলাম। প্রত্যেকটা রোগীর কজেশন ইজ সাপ্রেশন অফ গনোরিয়া। এইবার বলেন আপনারা কি 11 জন রোগীকে 11 প্রকারের ওষুধ দিবেন, না 11 জন রোগীকে একটা ওষুধ দিবেন? আপনাদের উপরে ছেড়ে দিলাম, এইবার বলেন। প্লিজ আপনারা এবার একটু বলতে থাকেন, আমি একটু শুনতে চাই। প্রথম রোগী, এরপরে পরবর্তীতে আরো 11 জন রোগীর কিছু কিছু সিমটমস আপনাদেরকে দিয়েছি, যার কজেশন প্রথম রোগীর যা, বিভিন্ন অন্যান্য রোগীরও একই কজেশন, একই সিমটমস। আপনি কি ওষুধ দিবেন প্লিজ বলেন, বলতে থাকেন। প্রথম কে যেন বলছিলেন ফ্লোরিক অ্যাসিড, অ্যাসিড ফ্লোর, আবার একটু আপনি বলেন, প্লিজ রিপিট একটু প্লিজ, আপনারা বলতে থাকেন, বলেন। আমরা ইনশাল্লাহ আরো এই সাপ্রেশন অফ গনোরিয়ার উপর নির্ভর করে আমরা আরো 2-4টা ওষুধ নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। প্লিজ একটু বলেন, একটু বলেন।
বলবেন না, তার মানে আমার উপরে ছেড়ে দিয়েছেন। প্রথম রোগীর যে চিত্রটা আপনাদেরকে বলেছি, সেই রোগীর জন্য আপনারা কি ওষুধ দিবেন? সেই রোগীর জন্য কি ওষুধ দিবেন বলেন? রোগী বা রোগিনীর জন্য আপনারা কি আছেন? আমার সামনে আছেন? নাকি আপনারা মনে কষ্ট পাচ্ছেন? আমি এতগুলি রোগী চিত্র আপনাদের সামনে দিয়েছি, বিভিন্ন রোগীর বিভিন্ন চিত্র। আপনারা কি বলবেন? সার্বদৈহিক লক্ষণ কিন্তু বিভিন্ন রোগীর একই কথাই বলেছি, একই চিত্র দিয়েছি। সাপ্রেশন অফ গনেরিয়া, গনেরিয়ার সাপ্রেশনে কি কি হতে পারে এগুলা দিয়েছি। উজ্জ্বল চন্দ্র দাস, ফ্লোরিকাম এসিডাম। ধন্যবাদ ডাক্তার উজ্জ্বল চন্দ্র দাস, আপনাকে ধন্যবাদ। এবার বলতে থাকেন প্লিজ, আপনারা বলেন। উজ্জ্বল চন্দ্র দাস বলছে ফ্লোরিকাম এসিডাম। আর কে কি বলবেন বলেন, বলেন প্লিজ, প্লিজ একটু প্লিজ বলেন। মাত্র শুনি নাই স্যার, তা আমি কি করব? আপনি দেরিতে যদি শুনতে চান, দেরিতে যদি অ্যাটেন্ড করেন, আমার তো কিছু করার নাই। আমার কষ্ট সব বন্ধ করে দিয়ে আপনাদের সামনে হাজির হই 10টায়। আচ্ছা, কিউরুমিওল বিউফো, আচ্ছা ফাইন। বিপ্লব চক্রবর্তী ম্যাডোরিনাম, হ্যাঁ চমৎকার। বিপ্লব চক্রবর্তী, প্রিয় ডাক্তার সাহেব, ডাক্তার মামুনুর রশিদ জি স্যার। আচ্ছা, ম্যাডোরিনাম কে যেন বললেন? শিল্পী আক্তার, অ্যাসিড ফ্লোর, চমৎকার। লুৎফর রহমান ম্যাডোরিনাম, কিউরুমিওল অ্যাসিড ফ্লোর। সালে আহমেদ, হ্যাঁ সালে আহমেদ, ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়েছেন। আচ্ছা, কিউরুমিওল অ্যাসিড ফ্লোর, অ্যাসিড ফ্লোর। শিল্পী আক্তার, আমিনুল ইসলাম বিপ্লব, ম্যাডো জি স্যার। বিপ্লব ম্যাডোরিনাম, ম্যাডো, কিউরুমিওল বিউফো। আচ্ছা, এবার আর কেউ কিছু বলবেন? বলবেন? আর 1 মিনিট আপনাদের উপরে ছেড়ে দিলাম, 1 মিনিট পরে আমি বলবো। 1 মিনিট প্লিজ। হুমায়ুন কবির ম্যাডো, থুজা, কিউরুমিওল থুজা। কিউর চলে আসছে ফ্লোরিক থেকে, ফ্লোরিক অ্যাসিড থেকে থুজাতে চলে আসলেন। রোগীর জন্য একটাই মেডিসিন আসবে, চমৎকার, অ্যাসিড ফ্লোর। কে যেন বললেন? আবার নামটা বলেন। ইসমাইল হোসাইন, সাটকিল অ্যাসিড ফ্লোর। ভট্টাচার্য, শ্রাবণী, ভট্টাচার্য শ্রাবণী, ফ্লোরিক অ্যাসিডাম। মোস্তাফিজুর রহমান এমাডোরিনাম, ফাইন। মোস্তাফিজুর রহমান ম্যাডোরিনাম, প্লিজ। হ্যাঁ, বিশ্ব, হ্যাঁ স্যারের জন্য দোয়া ভালোবাসা রইল, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শফিক ইসলাম, শফিকুল ইসলাম, ফ্লোরিক অ্যাসিড, অ্যাসিড ফ্লোর, ওকে ফাইন। তাড়াতাড়ি বলেন, আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, ওকে। আমি আর কারো কথা শুনতে নিতে পাচ্ছি না ম্যাডাম, শুনেন প্লিজ। আমি গত ক্লাসে আপনাদেরকে থুজা এবং ম্যাডোরিনাম, ক্লিমেটিজির একটা আলোচনা করেছি। আজকে আপনারা ম্যাডোরিনাম বললেন, ফ্লোরিক অ্যাসিড বললেন, বুফু বললেন, এই 3টা ওষুধের মধ্যে আপনারা বলেছেন। এবং একজনের চমৎকার একটা কথা বলেছেন, ওনার নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি। স্যার, 11 জন রোগীর জন্য ওষুধ একটাই, সেটা হলো ফ্লোরিক অ্যাসিড, অ্যাসিড ফ্লোর। চমৎকার। আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে আবার আপনারা আমার ভিডিওটা দেখবেন, দেখে আপনারা নিজেরাই ভট্টাচার্য, শ্রাবণী, চমৎকার আম্মা যান, আপনার ওষুধ অ্যাসিড ফ্লোর। থ্যাংক ইউ আম্মা, আপনাকে ধন্যবাদ। আপনারা আবার পড়বেন, আবার দেখবেন। ইয়েস, দ্য মেডিসিন ইজ অ্যাসিড ফ্লোর। 11 জন রোগী, ওষুধ হলো একটাই, সেটা হলো অ্যাসিড ফ্লোর।
আমি 11 জন রোগীর ক্ষেত্রে কজ অফ দ্য ডিজিজ 11 জনের একই রকম কজ, সেই একই কজে একই সাপ্রেশন অফ গনেরিয়া, সাপ্রেশন অফ সাইকোসিস, গনেরিয়ার কারণে সাইকোসিসে তার মাথা তার মনকে বিকৃত করেছে, দেহকে বিকৃত করেছে, অঙ্গকে বিকৃত করেছে বিভিন্ন ভাবে করে, আলটিমেটলি দ্য মেডিসিন ইজ গনেরিয়া, সরি ফ্লোরিক অ্যাসিড, ইয়েস দ্য মেডিসিন ইজ ফ্লোরিক অ্যাসিড, অ্যাসিডাম ফ্লোরিকাম। এখন আসেন, আমি যেহেতু ক্লাসটা হইল সাব গনেরিয়া, ক্লাসটাই গনেরিয়া, গনেরিয়ার কারণে সৃষ্টকৃত রোগের রোগজ লক্ষণের কম্পারেটিভ আলোচনা, এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আরো 2-4টা ক্লাস আমি নেব, যে সাইকোসিসের মাধ্যমে আমার গনেরিয়ার মাধ্যমে যে ওষুধগুলিকে আমরা চিন্তা করতে পারি। এবার আসেন, আমি এবার আরেকটা ওষুধে চলে যাই। সেই ওষুধটা বা সেই ঔষধ এবং সেই রুগী বা সেই রুগীর রুগী চিত্র কে দিয়েছেন? মহামতি কেন্ট। মহামতি কেন্ট দিয়েছেন। আমি কেন্টের উদ্ধৃতি দিয়ে আপনাদের নিকট একজন মহিলা রোগিনীর চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। সে মহিলা, তার বয়স এই 25-30 এর মধ্যে, তার আউট কেন্টের নিকট আসলেন। কেন্ট বললেন, কি মা, তোমার এত মলিন চেহারা কেন, এত মনমরা কেন, তোমার চোখে মুখে রক্তের কোনো লেশ নেই, তুমি এতটা অসুস্থ, তোমার মধ্যে বোধহয় রক্তের উচ্ছ্বাস খুবই কম, তুমি বোধহয় এনিমিক ডায়াথেসিস, হেমোগ্লোবিনের অভাব, লাল রক্তকণিকার অভাব, তোমার শরীর দুর্বল, কেন এরকম হয়েছে মা বলো তো? তখন কেন্ট সাহেব বললেন, মা তুমি কি বিবাহিত? জি স্যার আমি বিবাহিত, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। যেই মুহূর্তে আমি এসেছি সেই মুহূর্তে আমি চলৎ শক্তিহীন, আমার রোগে আমার দেহে বাসা বেঁধেছে। কি রোগ মা? কি? স্যার আজকে 7 বছর আমার বিবাহিত জীবন, বা 8 বছর আমার বিবাহিত জীবন, আমার কোনো বাচ্চা নাই, এ পর্যন্ত আমি আমার গর্ভে কোনো সন্তান আসে নাই, যার কারণে আমার স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছে। স্যার আজ থেকে 200 বছর আগের কথা আমি বলছি, তখন প্যাথোলজি নিদান তত্ত্ব ছিল, কিন্তু আজকের মতো এই পরিস্থিতি ছিল না। পুরুষের দোষ না মহিলার দোষ? তবুও কেন্ট সাহেব প্রশ্ন করলেন, তার পেশাবের রাস্তায় কোনো সমস্যা আছে কিনা। তিনি চিন্তা করেছেন কোনো এক্সটার্নাল গ্রোথ আছে কিনা, বা ইন্টারনাল কোনো গ্রোথ আছে কিনা, হাইপারট্রফি আছে কিনা। সেই মহিলাকে প্রশ্ন, তখন তো আর যন্ত্রপাতি নাই, আচ্ছা মা তোমরা মেলামেশাতে তোমার কোনো ব্যথা বেদনা হয় কিনা। চিন্তা করলেন আমরাও ঠিক এইভাবে প্রশ্ন করব, ব্যথা বেদনা যদি হয়, বাধা যদি আসে, তাহলে আমরা বুঝবো যে নিশ্চয়ই ওই পথিমধ্যে কোনো বাধা আছে, কোনো বাড়তি গ্রোথ আছে, অন্য কি টিউমার আছে। আজকের ভাষায় টিউমার, সিস্ট, কর্ন এগুলো থাকতে পারে, অথবা স্ট্রিকচার থাকতে পারে। আচ্ছা মা তোমার যে 7 বছর, স্যার আমি বিবাহিত জীবনের আগে থেকে আমি বহু পুরুষের সাথে আমি যৌন মিলনে অভ্যস্ত, আমার অনেক যৌন চাহিদা, যৌন চাহিদার কারণে
আমি তখনই গনেরিয়ায় আক্রান্ত হয়ে গেছি। তখন তো আর গনেরিয়া এই নামে, তখন থেকেই কেন সাহেব বুঝে গেছেন যে কোনো নিদান তত্ত্বে বা কোনো রোগজ বিষ অথবা কোনো উপবিষে আক্রান্ত। কিন্তু কেন সাহেব এটাকে বলেছেন গনেরিয়া, তাহলে তার ভিতরে বহুগামী পুরুষের কারণে গনেরিয়া। এখন বহুগামীর পরে সে বিয়ে করেছে, আজকে বিয়ের পরে ওই গনেরিয়ার কারণে তার বাচ্চা হওয়া বন্ধ করে দিয়েছে, বন্ধ হয়ে গেছে। কেন বুঝছেন যে গনেরিয়ার কারণে তার বাচ্চা বন্ধ হয়ে গেছে, তার স্বাভাবিক তার কনসেপ্ট করতেছে না। আর কি স্যার, এতটাই সেক্স ছিল আমার, আমি আলাদা বাড়তি অঙ্গ নিয়ে, বাড়তি জিনিস নিয়ে আমার ফিঙ্গারিং এর মাধ্যমে অথবা অন্য কিছুর মাধ্যমে আমি আমার সেক্সকে আউট করতাম। এখন স্যার, আই হ্যাভ নো এনি থ্রিল, আমার কোনো যৌন আকাঙ্ক্ষা নাই, যৌন আকাঙ্ক্ষা নাই, যৌন চাহিদা শেষ। এই ডিউ টু গনেরিয়া যৌন চাহিদাও নাই, আকাঙ্ক্ষাও নাই, বরং আছে ঘৃণা। এটাকে ইংলিশে বলা হয় অ্যাবোরসেন্স, বরং আছে ঘৃণা। এই অবস্থায় স্যার, এখন এই অবস্থায় স্যার আমার সংসারের টিকানো দায়। এখন স্যার আমার যে গোপন অঙ্গ, এই গোপন অঙ্গটা স্যার এতটা লুজ, এতটা এবড়ো থেবড়ো হয়ে গেছে, আমার স্বামী স্ত্রীর মধ্যে মেলামেশার স্বামীও কোনো আনন্দ পায় না, আমিও না। এমনই পর্যায়ে এই অবস্থায়, এই যে 200 বছর আগের কথা, এই 200 বছরের পরে এখনো কিন্তু আজকে আমাদের এই মোবাইলের জগতে আমরা বহুগামীতে অভ্যস্ত। তাহলে আজকে সিভিয়ার সেক্সুয়াল উইকনেস ডিউ টু সাপ্রেশন অফ গনেরিয়া, ডিউ টু নেম্পোমেনিয়া, ডিউ টু বিফোর ম্যারেজ, ডিউ টু আফটার ম্যারেজ, এই অবস্থার কারণে আজকে সেই সেক্সুয়ালি আজকে তার ইম্পর্টেন্সই দেখা দিয়েছে। এই অবস্থায় কেন সাহেব তাকে ওষুধ দিয়েছেন। আপনারা বলেন কি ওষুধ দিয়েছে, বলেন। আজকে ক্যান্টের বই পড়বেন, বলেন কি ওষুধ দিয়েছে প্লিজ বলেন। ভুল তো আমরা ডাক্তাররা করবই, প্লিজ দয়া করে আপনারা বলেন। আমার কষ্টটা আমি শুধু আপনাদের সাথে শেয়ারিং করি, এই বৃদ্ধ বয়সে, যাতে আমার আপনার কোনো ভুল না হয়। আপনি প্লিজ আপনারা বলেন কি ওষুধ দিবেন। ওই ভদ্র মহিলাকে কেন সাহেব 200 বছর আগে কি ওষুধ দিয়েছেন? জি আমি ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। এ আবার জয়পুর শাহিন, জয়পুর টাইম নাম। হ্যাঁ প্লিজ প্রসিডন, প্রসিডন, হারিয়াপ হারিয়াপ। আপনারা একটু তাড়াতাড়ি বলেন, বলেন। আপনাদের বলা উচিত। আমি কিন্তু ওষুধের গোপন চিত্র আপনাদেরকে বলে দিয়েছি। যেহেতু আমার কাজ হলো আজকে যে সাপ্রেশন অফ গনেরিয়া, কজেশন অফ গনেরিয়ায় আমার কি রোগ হয়, রোগের কারণে আমাদের কি কি ওষুধ এই জায়গায় আসতে পারে কম্পারেটিভ ম্যাথমেটিক্যায়। বলেন প্লিজ, বলেন, বলবেন না? একটু প্লিজ বলেন। আপনারা কি আজকে উপস্থিতি খুব কম? এখানে লজ্জার কি আছে? এই যে জয়ফুল শাহিন তিনি বলছেন ম্যাডোরিনাম,
হ্যাঁ, মেডোরিয়ামে তো চিত্র থাকতেই পারে, যেহেতু কজেশন আমি মেডোর বলেছি, প্রথম ক্লাসেও বলেছি। আচ্ছা, আর কি বলেন, একটু বলেন, হাতে সময় নাই। আপনারা যদি স্লোতে অগ্রসর হন, তাহলে আমার কম্পারেটিভ ম্যাথমেটিক্যাল আলোচনার মধ্যে ওষুধগুলি আরো কটা ওষুধ আলোচনা করার মেন্টালিটি ছিল, হয়তো বার হবে না, হয়তো বার হবে না। প্লিজ, প্লিজ বলেন। বলবেন না, ঠিক আছে। শেষ মুহূর্তে কিছু বলবেন, আপনাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ড সময় দিলাম। 10 সেকেন্ড গেল, 20 সেকেন্ড গেল, আপনারা বলবেন না। হ্যাঁ, 30 সেকেন্ড চলে গেছে, আর আপনাদের বললো আপনাদের কথা আর শুনতে চাই না। জয়ফুল শাহিন তবুও সে সাহস করে বলেছে, ভুল হোক শুদ্ধ হোক, ম্যাডো বলেছে। আপনাদের প্রত্যেকেরই প্রিয় মেডিসিন, প্রত্যেকেরই জানা উচিত, আপনারা জানেন দ্য মেডিসিন ওয়াজ, ওয়াজ কেন বলেছি, ওয়াজ ক্যান্ট্রি দিয়েছেন, আর ইজ এখন এটা চলমান। দ্য মেডিসিন ওয়াজ অর ইজ অ্যাগনাস ক্যাকটাস। আপনারা কি করেন, অহরহ সেক্সুয়াল উইকনেসে এবং মাস্টারবেশনে আপনারা কি করেন, অ্যাগনাস ক্যাকটাস দিতে থাকেন। আজকে আমার আলোচনা এবং মহামতি ক্যান্টের অ্যাগনাস ক্যাকটাস পড়ে দেখবেন, সেই জায়গায় বলেছে সেক্সুয়াল উইকনেসে আমি তখনই অ্যাগনাস ক্যাকটাস দেব যখন তার ব্যাক হিস্ট্রিতে গনেরিয়া থাকে। যার ব্যাক হিস্ট্রিতে গনেরিয়া থাকে, উইদাউট গনেরিয়া যদি সেক্সুয়াল উইকনেসে আপনারা অ্যাগনাস ক্যাকটাস দেন, হবে না, তার কজেশন লাগবে গনেরিয়া। তাহলে আজকের থেকে আপনারা চিন্তা করবেন, সেক্সুয়াল উইকনেসে অ্যাগনাস ক্যাকটাস তখনই আসবে যখন আমি এইটা হিস্ট্রি পাবো গনেরিয়া। এবার আসেন, কেন্ট সাহেব ওষুধ দিলেন, আফটার 3 মান্থ সে মহিলার গর্ভে বাচ্চা আসছে, মহিলা বাচ্চা প্রসব করেছে, বাচ্চা হয়েছে, আর এক বিপদ হয়ে গেল। কি বিপদ, মহিলার ব্রেস্টে দুধ নাই, বাচ্চারে কি দুধ খাওয়াবে, দুধ তো নাই। আবার দৌড়াইয়া কেন্ট সাহেবের কাছে আসলেন, ব্রেস্টে দুধ নাই, এটাকে বলা হয় এগালেকটিয়া। কেন্ট সাহেব তাকে রিপিট করলেন অ্যাগনাস ক্যাকটাস। আপনারা কোনোদিন চিন্তা করবেন, আবার রিপিট করলেন অ্যাগনাস ক্যাকটাস, অ্যাগনাস ক্যাকটাস দিলেন, ব্রেস্টে দুধ চলে আসলো। ব্রেস্টের দুধ এসে সেই জায়গার মধ্যে, তাহলে তাহলে বুঝছেন অ্যাগনাস ক্যাকটাস তার শুরু, তাকে কি করেছে, 3টা কাজ করেছে। একটা হলো তাকে প্রেগনেন্ট করেছে, 2 নম্বরে তার মধ্যে সেক্সুয়াল নিম্ফোমেনিয়া আবার সৃষ্টি করে দিয়েছে, 3 নম্বরে তার ব্রেস্টে দুধ নাই, সেই দুধটাও এনে দিয়েছে। এবং কেন যদি পড়েন তাহলে দেখবেন যে একটা পুরুষের তার মধ্যে এক সময় সেক্সুয়াল নিম্ফোমেনিয়া ছিল, এখন তার মধ্যে ইম্পর্টেন্সি হয়ে গেছে। ক্যান্টের চিত্রে বলতেছে সে কি করেছে, তার গনেরিয়া ছিল, তার মাস্টারবেশন ছিল,
হাইপার সেক্সি ছিল, এখন বিবাহিত জীবনে তার সুন্দরী বউ, তার 15 বছরের 18 বছরের সুন্দরী স্ত্রী, পরমা সুন্দরী স্ত্রী পর্যন্ত তার সেক্সুয়াল ফিলিংস সৃষ্টি করতে পারে না, যা আজকের বর্তমান 200 বছরের পরে এই সভ্যতায় এটা হচ্ছে। এই সভ্যতায় এখন আমরা পুরুষ জাতি, আমরা অহরহ আমরা আমরা অহরহ এই সমস্যায় জর্জরিত। আর আমাদের তথাকথিত কিছু ডাক্তাররা তথাকথিত কিছু ওষুধের বিনিময়ে বিনিময়ে আমরা কি করলি, আমরা এই সেক্সের নামে ওষুধ ব্যবহার করি। ঠিক কেন সাহেব ওই পুরুষটাকেও ওই চরিত্রের উপর ভিত্তি করে যখন দেখলেন নিদারুণ দুর্বলতা, বিষণ্ণতা, সেই রোগীকে এবং সাপ্রেশন অফ গনেরিয়া, তাকে কি দিলেন, তাকেও ওষুধ দিলেন অ্যাগনাস ক্যাস্টাস। তাই আজকে আমি আর আলোচনা করব না। আমি 69 ইয়ার্স রানিং, আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। হোমিওপ্যাথিক চিকিৎসাটা হলো একটা ফিলোসফি, সেই ফিলোসফির উপর ভিত্তি করি আপনার মাথা, আপনার বুদ্ধি, আপনার অর্গানন, আপনার ম্যাথমেটিকা সব কিছুকে একত্রিত করে আপনি ওষুধ নির্বাচন করবেন, তাহলে আপনি সাকসেস।